কমপ্লেক্স আবাসন বলা হয়। এই কমপ্লেক্সে যারা থাকে প্রত্যেকের নাকি আলাদা আলাদা পৃথিবী, এক একটা ফ্ল্যাট একটা আলাদা আলাদা পৃথিবী। একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখে না, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোয় না, প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কোনো লেনদেন নেই। ভোট দিয়ে কি হবে, ভোট নিয়ে মাথা ব্যথাও খুব কম মানুষের রয়েছে। এবং স্ট্যাটিস্টিক্স বলছে যে এই ফ্ল্যাট বা আবাসন থেকে, কমপ্লেক্স বা আবাসন থেকে ভোটের হার কম। তো তার জন্য এবার নির্বাচন কমিশন পদক্ষেপ করছে। কি সেই পদক্ষেপ জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কলকাতা এবং বিভিন্ন জেলার শহরাঞ্চলগুলিতে দেখা যাচ্ছে যে বহুতলগুলি বা হাউজিং কমপ্লেক্স থেকে ভোটদানের হার খুব কমই হয় যখন বিভিন্ন সময় নির্বাচন পরিচালনা করা হয়, সেদিনই লোকসভা নির্বাচন বলেই বা বিধানসভা নির্বাচন বলেই। সাম্প্রতিক সময় 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানেও দেখা যাচ্ছে কলকাতার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার বিভিন্ন হাউজিং থেকে সর্বোচ্চ ভোটদানের হার ছিল 60%। এরকমও বহুতল বা হাউজিং কমপ্লেক্স রয়েছে যেখানে দেখা যাচ্ছে ভোটদানের হার 30 থেকে 35%। আর সেই কারণেই এবার নির্বাচন কমিশন বহুতল বা হাউজিং কমপ্লেক্সে বুথ করতে চাইছে। কেন বুথ করতে চাইছে? তার কারণ যারা সেই কমপ্লেক্সে থাকবেন তারা সেখান থেকেই তাদের কমপ্লেক্সে হওয়া বুথে ভোট দিয়ে দেবেন, অর্থাৎ তাদের বাইরে বেরোতে হবে না। এর দরুন ভোটদানের হার বাড়বে। সম্প্রতি দিল্লিতে এই ধরনের এই পদ্ধতি ব্যবহার করে 15% ভোট বাড়ানো হয়েছিল। এবার সেই পদ্ধতি কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, যেখানে যেখানে হাউজিং কমপ্লেক্স রয়েছে, বহুতল রয়েছে, সেখানে এই পদ্ধতি কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন। বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠি দিয়েছেন যে সংশ্লিষ্ট বহুতল বা হাউজিং কমপ্লেক্সের যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকেন তাদের সঙ্গে কথা বলতে হবে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে, বলে শুক্রবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে যে কলকাতা এবং বিভিন্ন জেলার যে হাউজিং কমপ্লেক্স রয়েছে যেখানে ন্যূনতম ভোটার 600 জন রয়েছে, এরকম কতগুলি হাউজিং কমপ্লেক্স বা বহুতলে বুথ করা যেতে পারে তার রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট নেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এবং সেই রিপোর্ট চাইছে যাতে আগস্ট মাসের শেষেই আসে যায়, তাহলে জাতীয় নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট সেপ্টেম্বর মাসে পাঠিয়ে দিতে পারবে সিও দপ্তর। অর্থাৎ যে বহুতল বা হাউজিং কমপ্লেক্সে 600 বা তার বেশি ভোটার রয়েছে সেই বহুতল বা হাউজিং কমপ্লেক্সে বুথ করা যেতে পারে এবং সেই কথা জানিয়েই বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে সিও দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। বাংলা ভাষার সম্মান, বাঙালির সম্মান, বাঙালির জাত্যাভিমান, বাঙালির অস্মিতা, এই সব কিছুর মাথায় রেখে নাগরিক কনভেনশন, সেটাও একেবারে সীমান্ত লাগোয়া বনগাঁয়। পুজোর পরেই হবে এই নাগরিক কনভেনশন। কার আয়োজন করছে, কি হবে এই নাগরিক কনভেনশনে জানবো। আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, উত্তর 24 পরগনার বনগাঁতে এদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের বনগাঁর বিভিন্ন নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক হয় এবং সেখানে বাংলা ভাষার সম্মান, মানে বাঙালির সম্মান এবং বাঙালি অস্মিতাকে যে আক্রমণ করা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা, তাদের উপরে যেভাবে বাংলা কথা বলার কারণে আক্রমণ করা হচ্ছে, তারই প্রতিবাদে আগামী পুজোর পরে তারা একটা নাগরিক কনভেনশন করতে চলেছে। এবং বনগাঁতে সেই নাগরিক কনভেনশনে কোন কোন সংগঠন উপস্থিত থাকবে, কাদেরকে আহ্বান জানানো হবে, এই মতুয়াগড় যেহেতু তৃণমূলের কাছে বলা যেতে পারে যথেষ্ট টার্গেটে রয়েছে, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যেটা নিয়ে, অর্থাৎ বনগাঁ মহকুমার যে 4টি আসন, সেই 4টি আসনে পরাজয় স্বীকার করেছিল। তারপরে আবার এই বনগাঁতে এলাকায় মতুয়া অধ্যুষিত এবং এখানকার প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে থাকে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে বাংলা বলার কারণে যে চিন্তার জায়গা থেকেই এই সিদ্ধান্ত বা এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র, বাংলায় যারা আমরা কথা বলছি যারা ভারতীয় তাদের বাংলাদেশি বলে কুৎসিত ন্যারেটিভ তৈরি করা বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। কখনো এনআরসি, কখনো বলছে এসআইআর। তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাঁতে করতে চলেছেন, তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। পুজোর পর একটি বড় নাগরিক সভা যেখানে সর্বস্তরের নাগরিকরা, মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন, সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবেন। কমপ্লেক্স আবাসন
বলা হয় এই কমপ্লেক্সে যারা থাকে প্রত্যেকের নাকি আলাদা আলাদা পৃথিবী, এক একটা ফ্ল্যাট একটা আলাদা আলাদা পৃথিবী। একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখে না, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোয় না, প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কোনো লেনদেন নেই। ভোট দিয়ে কি হবে, ভোট নিয়ে মাথা ব্যথাও খুব কম মানুষের রয়েছে। এবং স্ট্যাটিস্টিক্স বলছে যে এই ফ্ল্যাট বা আবাসন থেকে, কমপ্লেক্স বা আবাসন থেকে ভোটের হার কম। তো তার জন্য এবার নির্বাচন কমিশন পদক্ষেপ করছে। কি সেই পদক্ষেপ জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কলকাতা এবং বিভিন্ন জেলার শহরাঞ্চলগুলিতে দেখা যাচ্ছে যে বহুতলগুলি বা হাউজিং কমপ্লেক্স থেকে ভোটদানের হার খুব কমই হয় যখন বিভিন্ন সময় নির্বাচন পরিচালনা করা হয়, সেটা লোকসভা নির্বাচন বলেই বা বিধানসভা নির্বাচন বলেই। সাম্প্রতিক সময় 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানেও দেখা যাচ্ছে কলকাতার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার বিভিন্ন হাউজিং থেকে সর্বোচ্চ ভোটদানের হার ছিল 60%। এরকমও বহুতল বা হাউজিং কমপ্লেক্স রয়েছে যেখানে দেখা যাচ্ছে ভোটদানের হার 30 থেকে 35%। আর সেই কারণেই এবার নির্বাচন কমিশন বহুতল বা হাউজিং কমপ্লেক্সে বুথ করতে চাইছে। কেন বুথ করতে চাইছে? তার কারণ যারা সেই কমপ্লেক্সে থাকবেন তারা সেখান থেকেই তাদের কমপ্লেক্সে হওয়া বুথে ভোট দিয়ে দেবেন, অর্থাৎ তাদের বাইরে বেরোতে হবে না। এর দরুন ভোটদানের হার বাড়বে। সম্প্রতি দিল্লিতে এই ধরনের এই পদ্ধতি ব্যবহার করে 15% ভোট বাড়ানো হয়েছিল। এবার সেই পদ্ধতি কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, যেখানে যেখানে হাউজিং কমপ্লেক্স রয়েছে, বহুতল রয়েছে, সেখানে এই পদ্ধতি কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন। বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠি দিয়েছেন যে সংশ্লিষ্ট বহুতল বা হাউজিং কমপ্লেক্সের যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকেন তাদের সঙ্গে কথা বলতে হবে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে, বলে শুক্রবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে যে কলকাতা এবং বিভিন্ন জেলার যে হাউজিং কমপ্লেক্স রয়েছে যেখানে ন্যূনতম ভোটার 600 জন রয়েছে, এরকম কতগুলি হাউজিং কমপ্লেক্স বা বহুতলে বুথ করা যেতে পারে তার রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট নেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এবং সেই রিপোর্ট চাইছে যাতে আগস্ট মাসে শেষেই আসে যায়, তাহলে জাতীয় নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট সেপ্টেম্বর মাসে পাঠিয়ে দিতে পারবে সিও দপ্তর। অর্থাৎ যে বহুতল বা হাউজিং কমপ্লেক্সে 600 বা তার বেশি ভোটার রয়েছে সেই বহুতল বা হাউজিং কমপ্লেক্সে বুথ করা যেতে পারে এবং সেই কথা জানিয়েই বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে সিও দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। বাংলা ভাষার সম্মান, বাঙালির সম্মান, বাঙালির জাত্যাভিমান, বাঙালির অস্মিতা, এই সব কিছুর মাথায় রেখে নাগরিক কনভেনশন, সেটাও একেবারে সীমান্ত লাগোয়া বনগাঁয়। পুজোর পরেই হবে এই নাগরিক কনভেনশন। কারা আয়োজন করছে, কি হবে নাগরিক কনভেনশনে জানবো। আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, উত্তর 24 পরগনার বনগাঁতে এদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের বনগাঁর বিভিন্ন নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক হয় এবং সেখানে বাংলা ভাষার সম্মান, মানে বাঙালির সম্মান এবং বাঙালি অস্মিতাকে যে আক্রমণ করা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা, তাদের উপরে যেভাবে বাংলা কথা বলার কারণে আক্রমণ করা হচ্ছে, তারই প্রতিবাদে আগামী পুজোর পরে তারা একটা নাগরিক কনভেনশন করতে চলেছে। এবং বনগাঁতে সেই নাগরিক কনভেনশনে কোন কোন সংগঠন উপস্থিত থাকবে, কাদেরকে আহ্বান জানানো হবে, এই মতুয়াগড় যেহেতু তৃণমূলের কাছে বলা যেতে পারে যথেষ্ট টার্গেটে রয়েছে, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যেটা নিয়ে, অর্থাৎ বনগাঁ মহকুমার যে 4টি আসন, সেই 4টি আসনে পরাজয় স্বীকার করেছিল। তারপরে আবার এই বনগাঁতে এলাকায় মতুয়া অধ্যুষিত এবং এখানকার প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে থাকে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে বাংলা বলার কারণে যে চিন্তার জায়গা থেকেই এই সিদ্ধান্ত বা এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র, বাংলায় যারা আমরা কথা বলছি যারা ভারতীয় তাদের বাংলাদেশি বলে কুৎসিত ন্যারেটিভ তৈরি করা, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। কখনো এনআরসি, কখনো বলছে এসআইআর। তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাঁতে করতে চলেছেন, তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। পুজোর পর একটি বড় নাগরিক সভা যেখানে সর্বস্তরের নাগরিকরা, মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন, সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবেন।